ওম সকলকে সবাইকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকে আমি মাইক্রোপ্লাস্টিকের ওপরে একটা ডিসকাশন নিয়েছি, যেটা ডিসকাশন হয়েছে, যেটা 1.5 আওয়ার্সে, কিন্তু সেটা মাত্র 5 মিনিটসের মধ্যে আমি একটা জিস্ট তৈরি করে আপনাদেরকে বলছি। টপিকটি ছিল মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব এবং যোগব্যায়ামের কিভাবে মানব সভ্যতাকে সাহায্য করবে। এটা আমার স্যারের সাথে, এই বিষয়টি স্যারের সাথে আমার স্যার এখানে যোগ প্রচারের কাছে এসেছিলেন, সেই সময়ে স্যারের সাথে এই টপিকটি নিয়ে আলোচনা হয়। স্যার খুবই দুঃখিত ছিলেন, গঙ্গাসাগরের তীর্থে ভ্রমণ করবার পরে যে প্লাস্টিকের আবর্জনা যেগুলো ছিল সেইগুলোর ওপর স্যারের খুব কষ্ট হয় যে এরকমভাবে আমরা পরিবেশকে বা পৃথিবী মাকে আমরা এরকমভাবে দূষণ করছি। এবং কোইন্সিডেন্টলি আমি তার ঠিক 1 বছর আগে এই উপরে একটা নিউজ আর্টিকেলের উপরে আমি আমার রিসার্চ পেপার আমি তৈরি করি এই মাইক্রোপ্লাস্টিকের ওপরে। এই যে প্লাস্টিক সমস্ত কিছু, এই যে গঙ্গাসাগর মেলা, যেটা হচ্ছে দ্বিতীয় বড় মেলা গঙ্গাসাগর, এবং সবাই এখানে দেখতে পাচ্ছি এখানে কতজন মানুষ ভিড় করছেন, এবং সবাই যদি একটা করেও প্লাস্টিক নিয়ে আসে তাহলে কতটা পরিমাণ প্লাস্টিক আবর্জনা জড়ো হতে পারে। এইখানে আমরা কিছু দেখছি, কিছু বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল, যেগুলো পচন হয়ে যাবে। এখানে দেখুন কলা পাতা, ফুল, এইগুলো না হলে ঠিক আছে, এগুলো না হলে পচে যাবে 30 থেকে 45 দিনের মধ্যে। কিন্তু এই যে প্লাস্টিক, সেইগুলো তো আর হবে না। সেইগুলো নিয়ে আমাদের কিন্তু এই যেগুলো 200 থেকে 250 বছর যেটা টাইম লাগবে। মাইক্রোপ্লাস্টিক কি? প্লাস্টিককে যদি আমরা টুকরো টুকরো করে ভাঙি, যেটা ন্যাচারালি যেটা হচ্ছে প্রকৃতিগতভাবে হাওয়ায়, রোদে, জলে পড়ে, যে এই সমস্ত কিছু ক্ষরণের জন্য যে সকল প্লাস্টিকগুলো আমরা একদম মানে যেগুলো বয়ে বেড়াচ্ছে চারিদিকে, সেইগুলো আস্তে আস্তে ডিকম্পোজ হতে হতে, যেরকম আমরা খাবার খাই, পেটে যে স্টোমাকে যে আমাদের খাদ্য খাদ্য যে পার্টিকেলসগুলো টুকরো টুকরো হয়ে একদম মিহি থেকে আরও মিহি জিনিসগুলো যেটা পার্টিকেলে কনভার্ট হয়, সেই রকমই প্লাস্টিকটাও কিন্তু ছোট ছোট হতে হতে মাইক্রো এবং তারপর ন্যানো প্লাস্টিকে কনভার্ট হয়, যেটা আমাদের চোখেও পড়ে না। আমি একটা এই যে ম্যাথমেটিক্যাল মডেল, যেটা আমি মাস্টার্সের থিসিস পেপারে যেটা করেছিলাম, এইখানে এন বলতে হচ্ছে হিউম্যান, এম বলতে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, এফ বলতে হচ্ছে ফিশ পপুলেশন। এটা হচ্ছে তার ওই যে আলফা বিটা গামা দিয়ে পরে অনেক কিছু যে রিলেশন, এই যে প্লাস মাইনাস এই সকল জিনিসগুলো যেগুলো রয়েছে সেইগুলোর জন্য, এগুলো বোঝাবার জন্য, কারণ এখানে প্লাস ফিশের সাথে এই যে এন এফ, ফিশ আর এবং মানুষের মধ্যে কি ইন্টারাকশন হচ্ছে সেইগুলো এখানে ডিটেলসে লেখা আছে, এত টেকনিক্যালি আমি যাব না। হিউম্যান, এখানে একটা ফ্লোচার্ট দিয়ে আমি পুরো ব্যাপারটা খুব শর্টে আমি বুঝে নিচ্ছি। হিউম্যান পপুলেশন, যারা প্লাস্টিক তৈরি করছি এবং প্লাস্টিকটা দীর্ঘদিন ধরে ডিগ্রেড হচ্ছে। ডিগ্রেডেশন প্রসেসটা আমি আগেই বললাম কিভাবে ডিগ্রেডেশন হচ্ছে, রোদ, জল, এক্সটার্নাল যে ফ্যাক্টরসগুলো রয়েছে সেইগুলোর জন্য প্লাস্টিকটা ডিগ্রেডেশন হচ্ছে। কিন্তু এই ডিগ্রেডেশনটা হচ্ছে ঠিকই, কিন্তু 200 থেকে 250 বছর টাইম লাগছে। আর এইখান থেকে এই প্লাস্টিক থেকেই তৈরি হচ্ছে ছোট ছোট পার্টিকেলস, মাইক্রোপ্লাস্টিক্স ইন নেচার। এগুলো কি হচ্ছে, জলে যে পরে অ্যাকুমুলেট হচ্ছে। এবারে জল তো দুই ধরনের মেনলি হয়। একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার, যেরকম পন্ড, লেক, অ্যাকুইফার্স, গ্রাউন্ড ওয়াটারেও পর্যন্ত আমাদের এই মাইক্রোপ্লাস্টিক পর্যন্ত তলিয়ে গেছে। স্যালাইন ওয়াটার যেগুলো হচ্ছে সি, ওশেন, এইগুলো। এবং যেখানে এই যে গঙ্গাসাগর মেলা, ফ্রেশ ওয়াটার এসে পরে মিশছে, আবার এখান থেকে সাগর তৈরি হয়েছে, গঙ্গা সাগর। তো এইগুলোকে ব্র্যাকিশ ওয়াটার বলবো। ঠিক এখানেও কিন্তু বেশিরভাগ এই এই জাংশন পয়েন্টগুলোতে বেশিরভাগ আমি প্লাস্টিকগুলো পেয়ে থাকি। তারপর এইগুলো কি হচ্ছে, ফিশ পার্টিকেলস, এই সরি মাইক্রোপ্লাস্টিক পার্টিকেলস, বা এই যে ফিশ পপুলেশন খাচ্ছে, ফিশকে আমরা খাচ্ছি, এবং সেইগুলো কি সাথে হিউম্যান। এটা হচ্ছে আমার মডেল, কিন্তু শুধুমাত্র ফিশ খাচ্ছে কিন্তু সেটা নয়। এই যে জল থেকে ভেপার হয়ে, আমি পরের স্লাইডে যাই,
এই যে জল থেকে ভেপার হয়ে ডাস্ট পার্টিকেলসেও কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক ঘুরে বেড়াচ্ছে। এই যে ডাস্ট, আমরা যেরকম কুরকুরে প্যাকেট খেলাম ফেলে দিলাম, সেটা কোথাও না কোথাও ছোট ছোট পার্টিকেল হয়ে যদি একটা কুরকুরে প্যাকেট থেকে 1,00,000 পার্টিকেলস তৈরি হতে পারে, তাহলে ভাবুন সেটা যদি আমাদের পরিবেশ, যদি আমাদের সেটা নস্ট্রিলের মধ্যে, নাকের মধ্যে দিয়ে যদি যায়, তাহলে কত পরিমাণ প্লাস্টিক আমরা ডেলি ইনহেল করছি। এই যে তার হচ্ছে তার সিম্পল, এই যে জলে এই যে প্লাস্টিক পেন্ট, এই যে ফিশিং নেট, এই সকল যে জিনিসগুলো রয়েছে, তার সমস্ত কিছু জিনিস এই মাইক্রোপ্লাস্টিক, এবং সেগুলো ফিশ খাচ্ছে। ফিশ কিছু কিছু আমরা খাবারের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছু কিছু আমাদের নাকের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছু কিছু আমরা ইউজেবল যেরকম ফেস ওয়াশ ইউজ করছি, কিছু কিছু বিউটি কেয়ার আইটেমস যেগুলো তৈরি করছি, সেখানেও কোথাও না কোথাও ছোট ছোট প্লাস্টিকের পার্টিকেল কিন্তু রয়েই যাচ্ছে। ইভেন আমরা প্লাস্টিক বটলে জল খাচ্ছি, সেইগুলোতেও কিন্তু প্লাস্টিক কোথাও না কোথাও রয়ে যাচ্ছে। এবং সেইগুলো একমাত্র তো হচ্ছে আমাদের শুধুমাত্র আম, নিজস্ব অসাবধানতার জন্য। আর 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 বিশেষ করে আমাদের সচেতনতা এই সম্বন্ধে নেই যে এটা কি হতে পারে, আগামী দিনে যে কীরকম ভাবে এটা একটা ভয়াবহ রূপ নিতে পারে, সেটা আমাদের কাছে সেই নলেজটা এখনো পর্যন্ত আসেনি, গ্রো হয়নি। কিন্তু আগামী আমার যেটা মনে হচ্ছে 10 থেকে 15 বছরের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। এই যে সিম্পল, আমি একটা যদি ওই জিনিসটাই সিম্পলিফাইড ভার্সন, সিম্পলি লার্জার প্লাস্টিক প্রোডাক্টস, ক্লোদিং, নাডলস, সরি, পার্সোনাল হাইজিন প্রোডাক্টস, এইগুলো কি মাইক্রো বিডস ফাইবারগুলো সব কিন্তু কিন্তু জলে মিশছে। এইবার আমরা ক্লাস 10 বা অনেক নিচু ক্লাসে আমরা পড়েছিলাম, 10-12-এ পড়েছিলাম যে কেন জলই কেন, জলটা কেন, কারণ জলে এত তাড়াতাড়ি এত র্যাপিডলি কেন স্প্রেড হচ্ছে এই যে প্লাস্টিকটা। কারণ জলকে আমরা জানি ইউনিভার্সাল সলভেন্ট, সর্বজনীন দ্রাবক বলা হয়, কারণ এটি অন্য যে কোনো তরলের চেয়ে বেশি পদার্থ দ্রবীভূত করতে সক্ষম। এটি পৃথিবীর প্রতিটি জীবের জন্য গুরুত্বপূর্ণ। এর মানে হলো যে জল যেখানেই যায়, হয় বায়ু, বায়ু মানে কি, ওই যে বাষ্প আকারে আমি বললাম ইভাপোরেট হয়ে যে পড়ে, ইভাপোরেশন সময়ে যে ওয়াটার পার্টিকেলের ভেতরেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে। মাটি এবং আমাদের দেহের মাধ্যমে এটি মূল্যবান রাসায়নিক, খনিজ ও পুষ্টির সাথে কিন্তু নিয়ে যায়। তার মানে জল এমন কোনো জিনিস নেই যাকে ডিজলভ করতে পারে না। জল কিন্তু ইউনিভার্সাল সলভেন্ট, এটা কিন্তু জলের একটা প্রকৃতি। আরেকটা বায়োলজিক্যাল টার্ম যেটা আমাকে জানতে হবে, সেটা হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন আর বায়ো ম্যাগনিফিকেশন। Increase in concentration of a pollutant in an organism and increase in concentration of pollutant in a food chain. এটা হচ্ছে একটা অর্গানিজম, এটার বড় রূপ হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। এই যে ফিশটা ধরুন হয়তো একটা পার্টিকেল, ফিশ পার্টিকেল, এটা তো সমুদ্রে, এবার সমুদ্রে একটা পার্টিকেল খেলো, এই মাছটা আবার 2-3-4টে পার্টিকেল, এবার যেহেতু এটা ডিকম্পোজ হয় না, তো সেটা ওর বডির মধ্যে রয়ে গেল, এবং সেই মাছটা আবার বড় মাছ খেলো 2-3টে। তো এরকমভাবে আবার এই মাছটাকে যদি আমরা খাই, তাহলে এখানে যদি 20টা মাইক্রোপ্লাস্টিক থাকে, আর এরকম আমরা যদি প্রতিনিয়ত, একবারে তো পুরোটা হয় না, কিন্তু এরকম প্রতিনিয়ত যদি আমরা খেতে থাকি, তাহলে 100-120 পার্টিকেলস, ছোট ছোট পার্টিকেলস, যেগুলো টক্সিন বলছি, সেটা কিন্তু আমাদের বডির মধ্যে ধীরে 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 কিন্তু জমা হচ্ছে। এটাকেই বলছে বায়ো অ্যাকুমুলেশন। একটা জীব আরেকটা জীবে ট্রান্সফার হয়ে যাচ্ছে কোনো যদি একটা প্রোডাক্ট, সেটাকেই বলছি আমি বায়ো অ্যাকুমুলেশন বা বায়ো ম্যাগনিফাইং। ম্যাগনিফাইং গ্লাস যেরকম বড় করে হয়, সেরকম ছোট 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 ভাবে বড় আকারে আমাদের মানুষের মধ্যে সব থেকে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। আমি একটা চার্ট আছে, সেটা চার্টটা দেখে আমি বলে দিচ্ছি। এই যে একটা ওয়াটারে যে সকল জিনিসগুলো ফাইটোপ্ল্যাঙ্কটনস এগুলো খায়, জুপ্ল্যাঙ্কটনস যারা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায়, স্মল ফিশ হচ্ছে এদেরকে খাদ্য নির্বাহ করে, তারপর লার্জ ফিশ, তারপর হচ্ছে ফিশ ইটিং বার্ডস। তার মানে কি আস্তে 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 কোথাও না কোথাও এরকম, যেরকম ডিডিটি আমরা যেরকম ফার্টিলাইজার ইউজ করি, সেই রকমও হচ্ছে।
এই যে প্লাস্টিক কনসেন্ট্রেশন, সেটাও কিন্তু ডিডিটির কনসেন্ট্রেশনটা আমরা কিছুদিন আগে শুনতে পেরেছি, আর ঠিক 3 থেকে 4 বছর পর আমরা কিন্তু এই প্লাস্টিকের ওপরে কিন্তু শুনবো। এই যে তার একটা গ্রাফ চার্ট যেটা আমি ইউজ করেছিলাম আমার থিসিস পেপারে, প্ল্যান্টসে খুবই কম 2-3টে পার্টিকেল, তারপরে 4-5টা পার্টিকেল, তারপর স্মল ফিশে হচ্ছে 6টা-7টা পার্টিকেল, লার্জ ফিশে আরেকটু বেশি, এরকম করতে 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 বার্ডস, এবং সব থেকে বেশি হচ্ছে মানুষ। মানুষ এমন কোনো একটা জিনিস নেই যেটা খায় না। তো সব থেকে বেশি মাইক্রোপ্লাস্টিক ইনটেক কিন্তু মানুষই করছে তাদের খাদ্য তালিকার মধ্যে দিয়ে। এই জিনিসটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে ভেপার হিসাবে এই যে যে জিনিসটা ক্লাউড ফর্মেশন হচ্ছে, এবং এই ভেপার, ওয়াটার ভেপারের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, এবং আমরা যেরকম বাগানে জল দিই, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, চারিদিকে যেরকম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, সেরকম মেঘ পুরো যে জিনিসটা ও পৃথিবী থেকে এলো ওপরে, ও চারিদিকে সবারই মধ্যে ডিস্ট্রিবিউট করে দিল। ইভেন এমনকি মাউন্ট এভারেস্টের টপ পর্যন্ত কিন্তু প্লাস্টিকের আমরা পার্টিকেলস কিন্তু ওইখানেও কিন্তু পেয়েছি আমরা, একদম টপে যেয়েও কিন্তু প্লাস্টিক আমরা ওইখানে পেয়েছি। তাহলে ভাবুন এই যে ক্লাউড বা বৃষ্টির সাহায্যে কত র্যাপিডলি, আমি যে বললাম যে কত র্যাপিডলি এই প্লাস্টিক পলিউশনটা র্যাপিডলি ছড়াচ্ছে। আমরা কিছুদিন আগে এরকম তরমুজ কিনতাম এই প্লাস্টিকের প্যাকেটে, কিছুদিন পরে এরকম আমাদের পৃথিবীটাই আমার মনে হচ্ছে প্লাস্টিকে একটা র্যাপিং হয়ে যাবে। প্লাস্টিক একটা মহান আবিষ্কার না অভিশাপ, সেটা আমরা কিছুদিন পরেই টের পাবো। হাউ ইট ইজ অ্যাক্টিং অ্যাজ সাইলেন্ট কিলার, এটা কিন্তু একটা সাইলেন্ট কিলার হিসাবে কিন্তু কাজ করছে। তারা কিন্তু সব জায়গায় এখন সত্যি কথা বলতে সব জায়গায় ফুড পার্টিকেলস, সমস্ত কিছুর মধ্যে প্লাস্টিক বটলস, সব কিছুর মধ্যেই কিন্তু প্লাস্টিক কিন্তু ঢুকে বসে আছে। এটা আমাদেরকে মানতে হবেই হবে। এটা হচ্ছে তার একটা ফ্লো চার্ট। এইখানে দেখা যাবে যে টক্সিসিটি, আমি কথাটা বা কোথাও যে কোনো যেই জায়গায় ক্যান্সার রিস্ক, ইমিউন প্রবলেম, রিপ্রোডাক্টিভ টক্সিসিটি, ডাইজেস্টিভ টক্সিসিটি, লিভার টক্সিসিটি, এই কিন্তু মাইক্রোপ্লাস্টিকের জন্যই কিন্তু। এবার দেখুন তো একবার এই যে বিল্ডিং এবং তার আবর্জনা, এইটার কি কোনো উপায় নেই আমাদের কাছে? আমরা এত মানুষ নাকি সর্বশ্রেষ্ঠ প্রাণী? কি আমরা এটা সর্বশ্রেষ্ঠ প্রাণীর তার উদাহরণ? আমার তো মনে হয় না। এই যে প্লাস্টিক, এই সমস্ত কিছু আমরা কনজিউম করছি, টক্সিসিটি আলাদা, ডিজিজ আলাদা। টক্সিসিটি হচ্ছে টক্সিন যেটা ধীরে 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 অ্যাকুমুলেট হচ্ছে। ডিজিজ যখন পুরো একটা স্ট্যাম্পড কোনো একটা ওয়ার্ড, যে আমার লিভার লিভারের কোনো একটা প্রবলেম হয়েছে, সেটা একটা ডিজিজে, কিন্তু এটা আস্তে আস্তে কি লিভারকে খারাপ হওয়ার প্রতি, দিস ইজ আ প্রসেস। টক্সিসিটি ইজ আ প্রসেস, ডিজিজ ইজ আ নেম। ডিজিজটা কিন্তু তখন নামে পরিণত, তখন ওর ভেতরে লিভারে যদি কোনো লিভারজনিত যে যে টেস্টগুলো যেগুলো থাকে সেইগুলো হবে। কিন্তু মাইক্রোপ্লাস্টিক ইজ অ্যাক্টিং অ্যাজ আ ক্যাটালিস্ট, একজন একটা এজেন্ট হিসাবে কাজ করছে, যে আচ্ছা আমি হচ্ছি সেই জন, যে তোমার লিভারের খারাপ হওয়ার টেন্ডেন্সিটা তুমি 5 বছর আগে পরে হতো, আমি 1 বছরের মধ্যেই কিন্তু করিয়ে দিচ্ছি। ক্যান্সার রিস্কটা কিন্তু এখন ঘরে ঘরেই আমরা শুনতে পাচ্ছি যে এর ক্যান্সার, ওর ক্যান্সার, এই ক্যান্সার, লিভার ক্যান্সার, লাংস ক্যান্সার, এরকম করে কিন্তু বেড়েই যাচ্ছে ক্যান্সার। শুধুমাত্র কোথাও না কোথাও মাইক্রোপ্লাস্টিক ইজ দ্য মেন কম্পোনেন্টস, এটা আমাদেরকে মানতে হবে। আজ নয় তো কালকে মানতেই হবে। এইটা হচ্ছে তার একটা ফ্লো চার্ট। এখানে দেখুন কোনো জায়গায় ডিজিজ লেখা নেই, এই যে ফ্লো চার্টে কোথাও কিন্তু ডিজিজ লেখা নেই। এইগুলো হচ্ছে এক্সপোজার, এখানে হচ্ছে বটলস, এই যে ফয়েল প্যাকেট, নিউ মর্ন বেবিদেরকে ফিডিং বটলস আমরা দিচ্ছি, সেটাও কিন্তু প্লাস্টিকের তৈরি। মাছের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক কোথায় নেই। অক্সিডেটিভ, এই যে সুগার, প্রেসার, ডিএনএ ড্যামেজ হয়ে যাচ্ছে, অর্গান ডিসফাংশন হয়ে যাচ্ছে, মেটাবলিক ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, ইমিউন রেসপন্স, নিউরোটক্সিসিটি, রিপ্রোডাক্টিভ অ্যান্ড ডেভেলপমেন্ট টক্সিসিটি, নার্ভের অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছে। আরও কিছু কিছু জিনিস, যে মাইক্রোপ্লাস্টিক আমি নিউজ পেপার পড়ছিলাম, সেখান থেকেও আমি কিছু কালেক্ট করে রেখেছি।
যে হিউম্যান ব্লাডের মধ্যেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক, আর হিউম্যান ব্লাডে যখন পৌঁছে গেছে মাইক্রোপ্লাস্টিক, তখন গোটা বডিতেই আমাদের ছড়িয়ে যাবে। এটা একটা স্টাডি কন্ডাক্ট করা হয়েছিল, এবং এরকম সিরিয়ালি অনেক কিছু স্টাডি কন্ডাক্ট হয়েছে। নেদারল্যান্ডসে একটা স্টাডি কন্ডাক্ট হয়েছিল, 17 out of 22% একটা হয়েছিল, তার মধ্যে 17 জনের মধ্যে টেস্টেড করা হয়েছিল, ব্লাড পাওয়া গেছিলো, আর 17 out of 22% মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, আর বাকি যে 5 জন তার মধ্যে পাওয়া যায়নি। কিন্তু এটা ধীরে 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 আস্তে 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 এটা বাড়ছে দিনের দিন। এই যে দ্য হিন্দু একটা নিউজ পেপার আর্টিকেল, ডিটেক্টিং মাইক্রোপ্লাস্টিক ইন হিউম্যান ব্লাড, হিউম্যান হার্টে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পৌঁছে গেছে। ন্যানোপ্লাস্টিক মে হেল্প সেট দ্য স্টেজ ফর পার্কিনসন রিস্ক। এখানে যে নার্ভ সেল, যে নার্ভেল সেল, সেই সকল জায়গাগুলোতে খুব আমাদের মানে তাদের যে একটা নিউরন কানেক্টিভিটি, সেইখানে যে মাইক্রোপ্লাস্টিক এসে পড়ে একটা ইনসুলেটর হিসাবে। যে অনেক সময় আমরা রাবারের গ্লাভস পরি না কোনো ইলেকট্রিকের কাজ করতে যেয়ে, তো সেরকম নার্ভস কেন করি, যাতে ওটা ইনসুলেটর, যাতে ওইটাতে আমি না শক খাই। সেরকম নার্ভের মধ্যেও কিন্তু কোনো না কোনো একটা কানেকশন হয়, সেখানেও কিন্তু একটা ইলেকট্রিক্যাল ইম্পালস আছে। এবার প্লাস্টিকটা ওইখানে যে পরে কি করছে, নার্ভ সেলের উপর গায়ে চিপকে যাচ্ছে। এইবার কি হয়ে যাচ্ছে, সেখান থেকে কোনো আমার ট্রান্সমিট হচ্ছে না, আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, নার্ভগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে। আর এই পার্কিনসন, এই যে ডিজিজ, এই যে এগুলোকে ক্যাটালিস্ট হিসাবে ইউজ করছে। মাইক্রোপ্লাস্টিক যেই ঢুকে যাচ্ছে, সে তাড়াতাড়ি আরও জিনিসটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। মাইক্রোপ্লাস্টিক ফাউন্ড ইন ব্রেন, এবার ব্রেনের মধ্যে তো কোটি কোটি নিউরনস আছে। এবার এই নিউরনসের মধ্যে যদি একবার ডিপোজিশন হতে স্টার্ট করে, তাহলে আমাদের ডেভেলপমেন্ট, মানুষ ঠিকভাবে থিঙ্ক করতে পারবে না, ভালো করে চিন্তাও করতে পারবে না, ব্রেন রিলেটেড বিভিন্ন বিভিন্ন সমস্যা আমাদের এটা কিন্তু গ্র্যাজুয়ালি আমরা দেখতে পাবো। এটা হচ্ছে তার ফ্লোচার্ট, যে একটা ক্রনিক ডিজিজে আমরা এটা একটা জিনিসে পরিণত হবে। ইউটেরাইন জিনোটক্সিসিটি, মেটাবলিক সিনড্রোম, মাইক্রোবিয়াল টক্সিসিটি, নিউরোটক্সিসিটি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মাইক্রোবস, ইনফ্লেমেশন, অক্সিডেটিভ স্ট্রেস। এবার এত যে আমি প্রবলেম বললাম, তার সলিউশনটা কি করা উচিত? সলিউশন হচ্ছে আমি যেটা রয়েছে 3টে: যোগা অ্যাজ লাইফস্টাইল, স্প্রেডিং অ্যাওয়ারনেস, প্ল্যান্ট ট্রিজ সেভ লাইফ। জীবনধারা হিসাবে যোগব্যায়াম, সচেতনতা ছড়িয়ে দেওয়া, গাছ লাগাও প্রাণ বাঁচাও। কিন্তু তার আগে আমি একটা ছোট্ট পিকচার, যেটা আমাকে 15 থেকে 20 মিনিট বেশ ভাবিয়েছিল, সেটার দিকে নিয়ে যাই। বর্তমানে মানুষের অবস্থান প্রায় এই মতো। গাছটা যেরকম এখন রয়েছে, এই যে গাছ, এই গাছ আমাদের গাছ আমাদের প্রাণ নেই, কারণ এরা অক্সিজেন আমাদেরকে সাপ্লাই দিচ্ছে, তার মানে কি গাছ আমাদের হচ্ছে প্রাণ। সেইখানে কি হচ্ছে না, এখানে একটা সাপ, আর নিচে হচ্ছে এক সিংহ, তার সামনে একটা কুরুল আছে দেখবেন, এক্স, AXE। আর এখানে হচ্ছে কুমির রয়েছে যেখানে জলে, তো যেখানেই যাব মারা তো আমরা পড়বে। এই যে সাপটা এখানে কেন আমি এখানে এয়ার ওয়াটার সয়েল পলিউশন বললাম, কারণ কিছুদিন আগে বা কিছু বছর আগে ভোপাল গ্যাস ট্র্যাজেডি আমি শুনেছিলাম। সেখানে একটা ভয়ঙ্কর গ্যাসটার নাম সম্ভবত মিথাইল সামথিং। তো ওই গ্যাসটার জন্য কিন্তু অনেক লোকের, প্রায় 500 থেকে 600 লোকের মৃত্যু হয়েছিল। তো তার ছোবলে কিছু না কিছু লোক ছবি হয়ে গেছে। এইবার আস্তে আস্তে মানুষ আমরা কি করছি, দেখুন এই গাছটা কেটেছে, তো এখানে সিংহ অ্যাকচুয়ালি নয়, সেটা হচ্ছে ডিফরেস্টেশন জিনিসটা এরকম ভাবে কি, আস্তে 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 গাছটা, আমরা গাছগুলো কেটে দিচ্ছি। এবারে গাছ যদি না থাকে তাহলে বৃষ্টি আসবে না, আর যদি বৃষ্টি না হয় ধীরে ধীরে বিষ্ণু উষ্ণায়ন হবে, বিষ্ণু উষ্ণায়ন থেকে হিমালয়ের যে বরফ, যে সমস্ত কিছু জিনিস রয়েছে, সেগুলো আস্তে আস্তে গলে গলে জল হবে, বরফ থেকে জল, আর জলের স্তর যদি বাড়ে
তাহলে গ্লোবাল সুনামি তো আসতে বাধ্য। তাহলে আস্তে আস্তে কী হবে, ল্যান্ড আমরা যে 30 ভাগ, এখন হয়ে গেছে 29 ভাগ, 71 ভাগ জল, আস্তে আস্তে দেখবো যে এটা প্রথমে 20-তে এলো, আস্তে আস্তে 15, তারপর 5, তারপর ল্যান্ডের জন্য কাড়াকাড়ি, তারপর আস্তে আস্তে মানুষই আস্তে আস্তে মানে যখনই একটা পয়েন্ট ক্লাইম্যাক্স পয়েন্টে যখনই আমরা পৌঁছে যাব, তখন কিন্তু এই মানব জাতি ধ্বংস হতে বাধ্য। আর আমরা এক পা এক পা করে ওই পথেই চলে যাচ্ছি। এইখানে একটাই কথা যে দ্য ওয়ার্ল্ড হ্যাজ এনাফ ফর এভরিওয়ানস নিড বাট নট এনাফ ফর এভরিওয়ানস গ্রিড। এখানে গ্রিড মানে হচ্ছে লোভ, নিড মানে হচ্ছে প্রয়োজন। নিডটাই কিন্তু আমাদের যদি প্রয়োজন থাকে, আমাদের মা পৃথিবী মায়ের কাছে, জগৎ মায়ের কাছে কিন্তু সবই আছে, কি নেই। কিন্তু আমি যদি লোভ করতে যাই তাহলে কিন্তু কিচ্ছু নেই। লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথাটা কিন্তু মহাত্মা গান্ধীজি এরকম আকারে একটু ভালো যাতে সবাই বোধগম্য হয়, ভেতর যাতে ছুঁয়ে যায়, এইভাবে উনি লিখেছিলেন এই কথাটা। আর সত্যি কথা বলতে এইটার থেকে আমরা যে এত লোভ করছি কেন, এত ল্যান্ড আমাদের ক্রাইসিস, কারণ আমরা থাকবো, গাছ কেটে দাও, এখানে গাছটা থাকলে প্রবলেম হচ্ছে, তাহলে বাড়ি করতে পারবো না, এখানে 2টো ফ্ল্যাট তৈরি করা যাবে, এখান থেকে আমি তাহলে 2-3টে যদি 3তলা ফ্ল্যাট করে দিতে তাহলে প্রচুর টাকা আমি পাবো। এই যে লোভ, এই লোভই কিন্তু আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা জানি যে জব জাগো তবে সবেরা, আজ জাগলে তাহলেই সকাল। এটা 3টে পয়েন্ট জিজ্ঞেস করলাম, কিন্তু এই যে সমস্ত কিছু যে পয়েন্টগুলো, একমাত্র একটা জিনিসই যেটা যোগা লাইফস্টাইল হিসাবে যদি আমি ধারণ করি তাহলে দি বেস্ট। কারণ মাইক্রোপ্লাস্টিক অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে টক্সিন। এই টক্সিনকে যদি আমি রিমুভ করি থ্রু যোগা, তাহলে তো বাকেটটা ফুল হবে না। কোনো যদি আমি ডাস্টবিন নিই, ডাস্টবিনের একটা লিমিট থাকে যে এইটার পর যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু সে উপচে পড়বে। সেরকম আমাদের বডির মধ্যে কোথাও না কোথাও টলারেন্স ক্ষমতা আছে, টলারেশন একটা জিনিস আছে। এর পরে যদি মাইক্রোপ্লাস্টিক সাপোজ যদি 2 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম হয়, এরপরে যদি মাইক্রোপ্লাস্টিক যদি অ্যাকুমুলেট হয়ে যায়, এরপরে কিন্তু আর বডি সহ্য করতে হবে, বডি অটোমেটিক সহ্যাগত হয়ে যাবে। আমরা অটোমেটিক শুয়ে মানে আমরা ডিজিজে, বিভিন্ন রকম ডিজিজে, আর এমন ডিজিজ যেটা ডাক্তারও বলবে যে আমি তো বুঝতে পারছি না তুমি কোন ডিজিজে ভুগছো। ঠিক, তো এই যে বেনিফিটস অফ যোগা, হেলদি ওয়েট, লোয়ার রিস্ক অফ হার্ট ডিজিজ, ইমপ্রুভ ব্রেন ফাংশন, এই সমস্ত কিছু তো আমরা যোগা নিয়ে তো জানি। তাই অনুলোম বিলোম করলাম, তাহলে যে দূষিত বা মাইক্রোপ্লাস্টিক যেটা ইনহেল করলাম, শ্বাসের মধ্যে দিয়ে গেল, সেটা বেরিয়ে চলে এলো। তার মানে অলমোস্ট আমি রিকভারি করছি, অলমোস্ট আমি একটা হেলদি লাইফস্টাইল আমি নিজেকে অ্যাডপ্ট করছি। আর যেটা আমি শিখবো, যেটা আমি করব, সেটাই কিন্তু আমার আচরণে প্রকাশ পাবে। আমি যেটাই ভিতরের মধ্যে ধারণ করব, ইন্টারনালি এক্সটার্নালি আমি যেটা করছি, তারপর সেটা নিয়ে ভাবছি, সেটাই কিন্তু আমার চরিত্রের মধ্যে কিন্তু ফুটে উঠবে। এটাই স্বাভাবিক। এইবার শুধু এই যে আরেকটা কথা, যেটা 3 নম্বর পয়েন্ট, যে প্লান্ট ট্রিজ, তাহলে কি সব প্ল্যান্টই লাগানো শুরু করব, আম গাছ, জাম গাছ, সমস্ত কিছু প্ল্যান্ট? কোন একটা প্ল্যান্ট? এখনো পর্যন্ত শুধুমাত্র সায়েন্টিস্টরা একটা প্ল্যান্ট, ম্যানগ্রোভ, যেটা কোস্ট গার্ড অফ সুন্দরবনসে পাওয়া যায়, এই গুল্ম জাতীয় গাছ, সেই ম্যানগ্রোভ কিন্তু তার রুটসের মধ্যে দিয়ে, এই যে রুটস মধ্যে দিয়ে কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকগুলোকে অ্যাকুমুলেট করে রাখতে পারছে। এখনো পর্যন্ত এই যে সমতলে যে কি হবে, এখনো পর্যন্ত কোন গাছটা যে এই মাইক্রোপ্লাস্টিক থেকে আমাদেরকে বাঁচাতে পারবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সায়েন্টিফিক্যালি প্রুভেন হয়নি। কিন্তু আমরা বুঝতে পারি যে এখান থেকে মানুষ কিন্তু বিজনেস করে বেরিয়ে যাবে। আজকে একটা কোয়েশ্চেন এসেছিল যে ফিল্টারে এই সমস্যার সমাধান হচ্ছে না, কিছুদিন পরে আমার যদি কথা মিলে যায় ভবিষ্যতে, মাইক্রো ফিল্টার বলে একটা, সবাই বলে যে এখন খুব প্লাস্টিকের সংখ্যা বেড়ে যাচ্ছে, মাইক্রো প্লাস্টিক হয়ে যাচ্ছে, প্লাস্টিকের দানাগুলো খুব খুব আসছে, কিন্তু
তার জন্য এই ফিল্টারের মধ্যে কিন্তু মাইক্রো ফিল্টার লাগানো আছে, আর এই দামটা হচ্ছে আগের যেরকম 20 ছিল, এই ফিল্টারটা আপনি যদি নিন তাহলে এটা হচ্ছে 30,000। এইরকমভাবে কিন্তু আমরা মানুষকে কিন্তু ঠকাচ্ছি, সেভ করছি, কিন্তু আমরা সলিউশনের দিকে এগোচ্ছি না। সলিউশন আমি আমার যেটুকু নলেজের মধ্যে যেটুকু রয়েছে, যে টক্সিন যদি ভেতরে আসে সেটাকে যদি লিবারেট করতে পারি, আমাদের বিভিন্ন রকম এক্সিট পাথওয়ে রয়েছে আমাদের বডির মধ্যে বিভিন্ন, সেই এক্সিটের দিয়ে যদি আমি টক্সিনটাকে রিলিজ করতে পারি, তাহলেই তো আমি সুস্থ থাকবো, তাহলেই তো আমি অনেক দিন আমি হেলদি লাইফ, একটা কোয়ালিটি লাইফ আমি জীবন বাঁচতে পারবো। তো ম্যানগ্রোভ একটা গাছ, এরকম সমভূমিতে কি হবে এখনো পর্যন্ত বলা হয়নি। আর আমার একটাই কথা, যে ফল, আমার মনে হয় না যে বয়সকালে যে পরে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে 5,000 টাকার ওষুধ খাওয়ার চেয়ে এখন যদি 1,000 টাকার আমি যদি ফল খাই সকালে, যেটা স্যার বলেছেন প্রতিনিয়মিত করতে বডি ওয়েটের হিসাবে, আহ, তাহলে আমার মনে হয় আমরা আরো বেশি ভালো সুস্থ থাকবো। এখনো পর্যন্ত আরো স্টাডি এটার উপরে চলে যাচ্ছে, উদ্ভিদবিদ্যা কি পরিবেশ থেকে মাইক্রোপ্লাস্টিক অপসারণ করতে সাহায্য করতে পারে। তারপর যেরকম আমরা কিছু কিছু জিনিস আমরা নিজেদের মধ্যেই করতে পারি, এবং সকলের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আমাদের আজকে আমাকে বা যেটুকু আমি কিঞ্চিত মাত্র মাত্র যেটুকু আমি বলতে পারছি, যে এই যে কাপড়ের ব্যাগ ব্যবহার করুন, জুট ব্যাগ আগে খুব ব্যবহার করা হতো, প্লাস্টিক ব্যাগকে বর্জন করুন, যেটুকু আমার ক্ষমতায় রয়েছে সেইটুকু যদি আমি করতে পারি, তাহলে আমার মনে হয় 50% আমরা আরও সুস্থ হয়ে যাব। সেট নো টু প্লাস্টিক স্ট্র, আগে দেখবেন ফ্রুটিতে প্লাস্টিকের স্ট্র পাওয়া যাচ্ছিল, কিন্তু গভর্নমেন্ট থেকে রুলস করে সেটা কিন্তু পেপারের হয়েছে। নো টু প্লাস্টিক ব্যাগ, কিছু কিছু সময়ে গভর্নমেন্ট যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক করা যাবে না, মানে প্লাস্টিকের উপর প্লাস্টিকের উপর ব্যান করা হয়েছে, না প্লাস্টিক কাপ ইউজ করা যাবে না, এরকম এরকম। কিন্তু প্লাস্টিক বটলসে এর বদলে আমরা যদি এরকম ব্যাম্বু ওয়াটার বটল বা কপার ওয়াটার বটল যদি আমরা ইউজ করতে পারি, তাহলে আমার মনে হয় খুব ভালো, কারণ এটা দৈনন্দিন জীবনে আমাদের তো জল খেতেই হবে। তাহলে এই জলটা যদি এরকমভাবে আমরা খাই, তাহলে অনেক দিন অ্যাটলিস্ট অন্যান্য যে সকলগুলো যে জিনিসগুলো রয়েছে, যে ক্যান্সারের রিস্ক, তারপর টিউমার সেলস, এই সকল যে বৃদ্ধি, সেগুলো থেকে আমরা মুক্তি পাবো। 10 ওয়েজ টু রিডিউস ওশেন পলিউশন, এখানে ওশেন শুধু নয়, ওয়াটার পলিউশন, মাইক্রোপ্লাস্টিক পলিউশন সব কিন্তু এখানে ইনক্লুডেড। অ্যাভয়েড সিঙ্গেল ইউজ, এটাকে যতবার আমি রিসাইকেল করতে পারবো, ভালো করে আমাকে ঠিকভাবে ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে আমাকে করতে হবে। গিভ টু ক্লিন আপ, এই যে গিভ টু ক্লিন আপ, আমাদেরকে শেয়ারিং করতে, স্প্রেড দ্য ওয়ার্ল্ড, স্প্রেড স্প্রেড দ্য ওয়ার্ড অর শেয়ার টু এভরিওয়ান। এই যে গভর্নমেন্ট যদি কোনো ল নিয়ে আসছে এটার উপর, সেটাকে ফুললি সমর্থন আমাকে করতে হবে। ওই লুকিয়ে চুরিয়ে বিক্রি করলাম, গভর্নমেন্ট কোনো ট্যাক্স যখন ইউজ করে, কিন্তু আমরা লুকিয়ে, যে এখানের মধ্যে আমার নামটা আগে লেখা থাকতো এখন নাম লেখা নেই, এরকমভাবে যদি যখন আমরা বিক্রি করছি, কিন্তু আখেরে ওই যে আমরা গর্ত খুঁড়ে রয়েছি, ওই যে ফাঁকি মারছি, ওই ওই ফাঁকি মারার যে গর্ততে, সেই গর্ততেই আমরা কিন্তু চাপা পড়ব। লেস মাইক্রোপ্লাস্টিক, সোয়াপ টু রিফিলেবলস, সরি, এই এই যে জিনিসগুলো, এই 10 ওয়েজ, শুধুমাত্র ওশেন পলিউশন নয়, বিভিন্ন রকম ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, গাছ লাগানো, এই সকল যে জিনিসগুলো পদ্ধতিগুলো আছে, সেগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে। শুধু এবারে যেহেতু এখনো বিজ্ঞানসম্মত হয়ে ওঠেনি, তাই আমাদের যে কোনো গাছ লাগালেই চলবে, কারণ অ্যাটলিস্ট মাইক্রোপ্লাস্টিক না হোক, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, মাটি ক্ষয়, এইগুলো থেকে তো রক্ষা তো করবেই। তাই আমি এই যে পুরো জিনিসটা আমি যে শিখলাম, শুধুমাত্র এটা আমার ভেতর থেকে এসেছে এই কোডটা, যে ক্লিন ইয়োর সেলফ, ক্লিন এনভায়রনমেন্ট, নিজেকে প্রথমে পরিষ্কার করো।
যদি কিছু কিছু গুড হ্যাবিটস, যে ধরুন হয়তো আমি কিছু খাবার খেলাম, সেই যে প্লাস্টিক র্যাপারটা, সেই র্যাপারটা কি করলাম, এখানে ওইখানে না ফেলে ব্যাগের মধ্যে রাখলাম, যখন আমি ডাস্টবিনের কাছে গেলাম সেখানে আমি ফেলে দিলাম, বা আমার পকেটের মধ্যে পুরে রাখলাম। সিম্পল হ্যাবিটস। আমাদের যোগা কি করে, ভেতর থেকে চেঞ্জ করে, বাইরে থেকে তো চেঞ্জ করে, বাইরে বডি ওয়েট লস হচ্ছে, সেই সকল জিনিস, কিন্তু ভেতরটাও যদি আমরা ক্লিন করে ফেলি তাহলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই যোগিক লাইফস্টাইলকে ভালোভাবে অ্যাডপ্ট করতে পারবো, ভালোভাবে এই জিনিসটাকে বুঝতে পারবো যে এর আসল স্বাদ কি। তাই আমার একটাই কথা, যে প্রথমে নিজেকে পরিষ্কার, নিজের যে অ্যাকশন, নিজের যে কাজকর্ম, যে নিজের যে নিত্য প্রয়োজনীয়, সেখানে যদি আমরা প্লাস্টিক ইউজকে যদি করতে পারি, তাহলেই কিন্তু অনেকটা সুরাহা। আর তারপরে হচ্ছে ক্লিন এনভায়রনমেন্ট। আমাদের কিন্তু এরকম করলে হবে না যে আমি গেলাম তোমাকে বললাম তাহলে যে তুমি এনভায়রনমেন্টটা ক্লিন করো। আমাদেরকে সমস্ত কিন্তু গ্রুপ বানাতে হবে, কমিউনিটি বানাতে হবে, লোকাল কিছু কিছু কমিউনিটি বানাতে হবে, তবেই যে পরে জিনিসটা ইফেক্টিভ হবে। কারণ একজন যে পরে বললে যতটা ইফেক্টিভ হবে, গ্রুপ তৈরি করে বললে সেই জিনিসটা তত ইফেক্টিভ হবে। তাই ক্লিন ইয়োরসেলফ, ক্লিন এনভায়রনমেন্ট বলেই আমার এই বক্তৃতাকে বিরাম দিলাম। ওম, সবাই ভালো থাকবেন।